পদত্যাগের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ছাত্রদের হাতে গণধোলাই খেয়ে পদত্যাগ করে কেঁদে কেঁদে যা বললেন নরেন্দ্র মোদী। পাতা ফাঁদেই আটকা পড়েছে মোদী সরকার। গো ব্যাক মোদী বা মোদী হটাও স্লোগানে প্রকম্পিত হচ্ছে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। आप में से जो लोग नरेंद्र मोदी को अभी भी सपोर्ट करते हैं उनकी भयंकर तरीके से আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, হ্যালো নিউজ বাপ্পি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আছি বাপ্পি আপনাদের সামনে এমন একটা ভিডিও গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম যেটা শুনে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, ভারতের নরেন্দ্র মোদীকে এটা কি করলো সাধারণ জনগণ? দর্শক, রাস্তায় পেরে গণধোলাই দেওয়া শুরু করে দিয়েছে। কি কারণে তার সাথে এমনটা করেছে সাধারণ জনগণ, এই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক শ্রোতা, আমরা বেশি কথা বলবো না, চলুন এক এক করে আপনাদেরকে সবটা ভিডিও দেখাই। তো ভারতের রাজনৈতিক আকাশে নেমে এসেছে ঝড়। দিল্লির রাজপথ এখন আর সাধারণ কোনো রাজপথ নয়, এটা যেন যুদ্ধক্ষেত্র। হাজার হাজার ছাত্র, তরুণ, শ্রমজীবী মানুষের গর্জনে কেঁপে উঠেছে সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, বেকারত্ব, মূল্যস্ফীতি আর সরকারকে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক একসাথে বিস্ফোরিত হয়েছে রাস্তায়। শুধু স্লোগান নয়, এবার ছাত্ররা হাতে নিয়েছে লাঠি, ব্যানার আর আগুনের মশাল। তাদের ক্ষোভের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর হৃদয়ে অবস্থিত ইন্ডিয়া গেটে যখন ছাত্ররা মানব ঢাল তৈরি করলো, তখনই শুরু হয় সত্যিকারের অর্থে এক নতুন অধ্যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে মোদীর গাড়িবহর আটকে ফেলে বিক্ষুব্ধ জনতা। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো কল্পনার অতীত। প্রধানমন্ত্রীকে ঘিরে ধরে ক্ষুব্ধ ছাত্ররা শুরু করে গণধোলাই। নিরাপত্তা বাহিনীর সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও সেই রণক্ষেত্র থেকে মোদীকে নিরাপদে সরাতে পারেনি। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া মুহূর্তে দেখা যায় পড়ে যাচ্ছেন মোদী, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে পোশাক। দেশজুড়ে ছড়িয়ে পড়া সেই ভিডিও মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। জনতার রোষ থেকে কোনোভাবে প্রাণ নিয়ে ফিরলেও মানসিকভাবে ভেঙে পড়েন প্রধানমন্ত্রী। লোকসভা ভবনের ভিতরে ঢুকে মোদী ভাঙ্গা কণ্ঠে বলেন, আমি আর পারছি না, আমার জন্য দেশের ছাত্ররা কাঁদে। ক্ষুধার্ত যুবকরা যদি আমার বিরুদ্ধে উঠে দাঁড়ায় তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সেই মুহূর্তে মোদী চোখের জল মুছতে মুছতে সংসদের স্পিকারের হাতে লিখিত পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় রাজনীতির ইতিহাসে বিরল এই দৃশ্য দেখে হতবাক মন্ত্রিসভা, হতবিহ্বল শাসক দল বিজেপি। দেশের কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় দেখে নেয় 22 বছরের রাজনৈতিক কেরিয়ারের এক নাটকীয় সমাপ্তি। মোদী পদত্যাগের পর বিজেপির অভ্যন্তরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সিংহাসন যখন কেঁপে ওঠে তখন তার চারপাশ থেকে ধেয়ে আসে প্রতিবাদের ঝড়। ইতিহাসের পাতায় এমন নজির অগণিত আছে। শাসকের একটি ভুল সিদ্ধান্ত কিংবা জনগণের জমে থাকা ক্ষোভ যখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, তখন কোনো দুর্গই আর নিরাপদ থাকে না। ঠিক এমনই এক অস্থিরতার মেঘ যেন ঘনিয়ে আসছে ভারতের আকাশে। নয়াদিল্লির মসনদকে ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব সংকট। একদিকে দেশের ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন, অন্যদিকে সীমান্তে নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছে মোদী সরকার। গো ব্যাক মোদী বা মোদী হটাও স্লোগানে প্রকম্পিত হচ্ছে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে অনেকের মনে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের মতো বা নেপালের মতো গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি দেশ ছাড়তে বাধ্য হবেন? ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর, যা গত 2 বছরের বেশি সময় ধরে জর্জরিত সংঘাতে, সেখানেই যেন মোদী সরকারের পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। প্রায় 250-এর বেশি মানুষের প্রাণের বিনিময়ে যে অশান্তির আগুন জ্বলছিল, সেই আগুন নেভাতে ব্যর্থ হয়ে সম্প্রতি সেখানে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে যেন আগুনে ঘি ঢালার মতো ঘটনা। নরেন্দ্র মোদীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই মণিপুরের রাজপথ উত্তাল হয়ে ওঠে ছাত্র জনতার বিক্ষোভে। হাজার হাজার কণ্ঠের সম্মিলিত স্লোগান গো ব্যাক মোদী আছড়ে পড়তে থাকে রাজধানীর বুকে। শান্তিপূর্ণ সেই বিক্ষোভ দমাতে মোদীর আইন শৃঙ্খলা বাহিনী বেছে নেয় বল প্রয়োগের পথ। নিরস্ত্র মানুষের উপর চালানো হয় রাবার বুলেট, নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাস। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ইম্ফলের রাজপথ। বহু মানুষ গুরুতর আহত হন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই পাশবিক দমনপীড়ন মণিপুরের ক্ষোভকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। যে মোদী গিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে, তার উপস্থিতিতেই অশান্তির দাবানল যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে মোদীর পূর্ব নির্ধারিত জনসভাও বাতিল করতে বাধ্য হয় প্রশাসন। এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতের তথাকথিত লৌহমানব তার নিজের দেশের একটি জ্বলন্ত রাজ্যকে শান্ত করতে কতটা অসহায়। মোদী শুধুমাত্র মণিপুরে তার সফর সীমাবদ্ধই রাখেনি, এর আওতায় ছিল আসাম এবং বিহারও। বিশেষ করে বিহার, যেটি ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য এবং হিন্দি বলয়ের একমাত্র প্রদেশ, যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় নেই। সামনে সেখানে নির্বাচন। ক্ষমতা ধরে রাখায় মরিয়া চেষ্টা মোদী সরকারের বিহারের জন্য প্রায় $8 বিলিয়ন
বিশাল বিনিয়োগের লোভনীয় টোপ ফেলেছে। কৃষি, রেল, সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সম্প্রসারণের মতো একাধিক প্রকল্পের ঘোষণাও দেওয়া হয়েছে। কিন্তু যে রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামে পিষ্ট, কর্মসংস্থানের অভাবে দিশেহারা, সেই রাজ্যের মানুষ কি শুধু কিছু প্রকল্পের ঘোষণায় সন্তুষ্ট হবে, নাকি মণিপুরের মতো বিহারের মাটিও মোদী বিরোধিতায় কেন্দ্রে পরিণত হবে? তবে ভারতের বিভিন্ন প্রান্তে যে অসন্তোষের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে, সেটি যদি একত্রিত হয়ে দাবানলে পরিণত হয়, তবে পরিস্থিতি নয়াদিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যে কোনো সময়। এবং নেপালেও আমরা দেখেছি অতি সম্প্রতি সরকারের কঠিন পতন হয়। সেই ইতিহাসের পুনরাবৃত্তি যদি ভারতেও ঘটে, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। ভারতের অভ্যন্তরীণ সংকট যখন এই পর্যায়ে এসে ঠেকেছে, ঠিক তখনই আন্তর্জাতিক এবং সীমান্ত নীতিতেও এক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মোদী সরকার। আর এই ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা। একটি হঠকারী সিদ্ধান্ত কিভাবে নিজের পায়ে কুড়াল মারার সামিল হতে পারে, তার জ্বলন্ত প্রমাণ এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি। অতি সম্প্রতি ভারতের কোনো প্রকার আলোচনা ছাড়াই বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করে দেওয়া হয়। নয়াদিল্লির ধারণা ছিল এই পদক্ষেপে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ফেলা যাবে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকারকে নতজানু নীতি গ্রহণে বাধ্য করা হবে। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো চিত্রনাট্যই উল্টে গেছে। ক্ষতিটা বাংলাদেশের হয়নি, বরং আত্মঘাতী এই সিদ্ধান্তে সবচেয়ে করুণ পরিণতি ভোগ করছে ভারতের ত্রিপুরা সহ 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য। যে ত্রিপুরাকে ঘিরে নরেন্দ্র মোদী এক সময়ের উন্নয়নের স্বপ্ন ফেরি করতেন, সেই ত্রিপুরায় আজ কেন্দ্র সরকারের গলার কাটা হয়ে বিঁধেছে। বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য হাহাকার শুরু হয়েছে। আগে যেসব পণ্য মাত্র কয়েক ঘন্টায় সীমান্ত পেরিয়ে পৌঁছে যেত, এখন সেই পণ্য দীর্ঘ পথ ঘুরে আসাম বা পশ্চিমবঙ্গ হয়ে আসছে। ফলে পরিবহন খরচ বেড়ে গেছে কয়েক গুণ, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। আকাশ ছোঁয়া মূল্যস্ফীতিতে ত্রিপুরার জনজীবন আজ বিপর্যস্ত। শুধু তাই নয়, সীমান্তের হাটগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার ছোট ব্যবসায়ী কার্যত এখন পথে বসেছেন। যে পণ্যগুলো আগে শুল্কমুক্ত সুবিধায় সস্তায় মিলত, এখানে আজ সেগুলোর দাম মানুষের নাগালের বাইরে। ত্রিপুরার যে অর্থনীতি মূলত বাংলাদেশের উপর নির্ভরশীল ছিল, সেই অর্থনীতি আজ ভেঙে পড়ার মুখে। সবচেয়ে বড় আঘাতটা লেগেছে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগের প্রকল্পে। ফেনী নদের উপর 133 কোটি রুপি ব্যয়ে নির্মিত মৈত্রী সেতু, যা 2021 সালে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা একযোগে উদ্বোধন করেছিলেন, আজ সেটি পরিত্যক্ত কাঠামোতে পরিণত হয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে কলকাতা থেকে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত পণ্য পৌঁছানোর যে স্বপ্ন ভারত দেখেছিল, বাংলাদেশের ট্রানজিট বন্ধ হওয়ায় সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে ভারতের কাছে। একইভাবে 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাবরুম ইন্টিগ্রেটেড চেকপোস্ট আজও চালু করা সম্ভব হয়নি। ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, এই 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে এক ভৌগোলিক খেরাটোপের মধ্যে আটকা পড়েছে। নয়াদিল্লি ভেবেছিল বাংলাদেশকে এক ঘরে করে নিজেদের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশকে ছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন তো দূরের কথা, অস্তিত্বই টিকিয়ে রাখা কঠিন। ভৌগোলিকভাবেও ভারত এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। এখন প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের এই নীতিকে ধিক্কার জানাচ্ছে। ভারতের সামনে এখন একটাই কঠিন বাস্তবতা, বাংলাদেশকে ছাড়া উত্তর পূর্ব ভারতকে বাঁচানো প্রায় অসম্ভব। সুতরাং একদিকে মণিপুরের মতো রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ, অন্যদিকে ত্রিপুরার মতো রাজ্যের অর্থনৈতিক অচলাবস্থা এবং প্রতিবেশী দেশের সাথে বৈরী সম্পর্ক, এই ত্রিমুখী সংকটে নরেন্দ্র মোদীর সরকার আজ জর্জরিত। ভারতের জনগণ দেখছে কিভাবে তাদের নির্বাচিত সরকারের একগুঁয়েমি এবং অহংকার দেশকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। রাজপথের স্লোগানগুলো আর বিচ্ছিন্ন কোনো প্রতিবাদ নয়, এটি একটি পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ভারতে। ইতিহাস সাক্ষী, জনতার রোষ যখন চূড়ান্ত রূপ নেয়, তখন কোনো লৌহ মানবী তার সিংহাসন রক্ষা করতে পারে না। সেই ইতিহাসের পুনরাবৃত্তির পথে কি হাঁটছে আজকের ভারত? সেই প্রশ্নের উত্তর হয়তো আজ খুব বেশি দূরে নয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।